হ্যালো, আজকে আমরা শিখতে চলেছি আর একটা নতুন জিনিস, সেটা হচ্ছে হাইব্রিডাইজেশন। তো হাইব্রিডাইজেশন শিখতে গেলে আমাদেরকে কি করতে হবে? আর একটা জিনিস তার সাথে শিখতে হবে, সেটা হচ্ছে ভ্যালেন্স বন্ড থিওরি। তো ভ্যালেন্স বন্ড থিওরি একটু না জানলে আমরা হাইব্রিডাইজেশন কিন্তু খুব ভালো করে শিখতে পারবো না বা বুঝতে পারবো না। তো হাইব্রিডাইজেশন শিখতে গেলে আমাদেরকে কিন্তু ভ্যালেন্স বন্ড থিওরি একটু জানতেই হবে। আর হাইব্রিডাইজেশন শুধু ক্লাস 11-এ নয়, ক্লাস 11, ক্লাস 12 দু জায়গাতেই তোমাদের খুব প্রয়োজন, খুব 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 প্রয়োজন। তো দেখো, আজকে আমরা শিখব হাইব্রিডাইজেশন। চলো স্টার্ট। তো কি বললাম, হাইব্রিডাইজেশন শিখতে গেলে আমাদের ভ্যালেন্স বন্ড থিওরি একটু জানা দরকার। তো ভ্যালেন্স বন্ড থিওরিটা কি? ভ্যালেন্স বন্ড থিওরি একদমই সিম্পল। কি যোজ্যতা বন্ধনের আধুনিক ধারণা হলো মলিকুলের বাইরের যে কক্ষকগুলো থাকে সেগুলো ওভারল্যাপিংয়ের ফলেই সমযোজী বন্ধন তৈরি হয়। তো সমযোজী বন্ধন তৈরি হতে গেলে কি করতে হবে? যে মলিকুলের বাইরের যে কক্ষকগুলো আছে তাদের মধ্যে ওভারল্যাপিং হতে হবে। তো বাইরের কক্ষক কে কে থাকতে পারে? সবাই থাকতে পারে, এস, পি, ডি, এফ সবাই হতে পারে। তো এক এক টাইমে এক এক রকম কক্ষক ওভারল্যাপিংয়ে অংশগ্রহণ করে। তো মোট 4 রকমের কক্ষক আছে, এস, পি, ডি, এফ। তো আমরা এখানে আপাতত এস, পি আর ডি কক্ষক সম্বন্ধে পড়বো, কারণ এফ কক্ষক আমাদের আপাতত লাগবে না। তো শুধুমাত্র আমরা এস, পি আর ডি কক্ষক দেখব। তো দেখো তোমরা, এস কক্ষকের আকৃতি কেমন হবে? গোলাকার। পি কক্ষক, পি এর 3টে লোক, একটা পি এক্স, একটা পি ওয়াই আর একটা পি জেড। যেটা এক্স অ্যাক্সিস বরাবর সেটা পি এক্স, যেটা ওয়াই অ্যাক্সিস বরাবর সেটা পি ওয়াই, আর যেটা জেড অ্যাক্সিস বরাবর সেটা পি জেড। আর তেমনি ডি এরও 5টা কক্ষক। 5টা কক্ষকের কী কী নাম? ডি এক্স ওয়াই, ডি এক্স জেড, ডি ওয়াই জেড, ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার অ্যান্ড ডি জেড স্কোয়ার। আর তাদের গঠনগুলো এমন। এখন আমরা দেখব যে এরা কি। যদি এস এস কক্ষকের ওভারল্যাপিং হয় তাহলে সেটা দেখতে কেমন লাগবে? এমন। পিপি কক্ষকের ওভারল্যাপিং হলে দেখতে কেমন লাগবে? এমন। আর এসপি হলে এমন। তো আমরা দেখলাম এস এস ওভারল্যাপিং হতে পারে, পিপি ওভারল্যাপিং হতে পারে, আর এসপিও ওভারল্যাপিং হতে পারে। এখন কোনো বন্ধনের স্ট্রেংথ নির্ভর করে এই ওভারল্যাপিংয়ের ওপরে। কোনো বন্ধনের স্ট্রেংথ কিসের উপর নির্ভর করবে? ওভারল্যাপিংয়ের উপর। তো ন্যাচারাল বিষয়, যত বেশি ওভারল্যাপিং হবে বন্ড স্ট্রেংথ তত বেশি হবে। তো তোমরা কি জানো যে বন্ড স্ট্রেংথ কার ক্ষেত্রে বেশি হয়, মানে ওভারল্যাপিং কার ক্ষেত্রে বেশি হয়? না, পি কক্ষগুলোর ক্ষেত্রে ওভারল্যাপিং সব থেকে বেশি হয়। সেই জন্য পিপি বন্ধন যখন হবে তার বন্ধন শক্তি কিন্তু সব থেকে বেশি। তো বন্ধন শক্তির ক্রম অনুসারে যদি আমরা সাজিয়ে দিই তাহলে কি হবে? ফার্স্ট হবে পিপি ওভারল্যাপিং, সেকেন্ড এসপি ওভারল্যাপিং অ্যান্ড দেন এসএস। তো এই ওভারল্যাপিংয়ের উপর ভিত্তি করে আমরা দু রকম বন্ড দেখতে পাই। একটাকে বলি আমরা সিগমা বন্ড আর একটাকে বলি আমরা পাই বন্ড। তো সিগমা বন্ড কখন হবে? যদি এস এস ওভারল্যাপিং হয় তাহলে কিন্তু সবসময় সিগমা বন্ধনই হবে। এস পি ওভারল্যাপিং হলেও সিগমা বন্ধনই হবে। এস এস ওভারল্যাপিং হলে সিগমা বন্ধন, এস পি ওভারল্যাপিং হলে সিগমা বন্ধন। পিপি ওভারল্যাপিং হলে দু রকম বন্ধন হতে পারে, একটা পাই বন্ড আর একটা সিগমা বন্ড। তো দেখো কিভাবে হচ্ছে পাই বন্ড আর সিগমা বন্ডটা। যখন পি আর পি কক্ষকের হেড অন ওভারল্যাপিং হবে, মানে মুখোমুখি ওভারল্যাপিং হবে, তখন সেটাকে বলবো আমরা সিগমা বন্ধন। আর যখন সাইডে ওভারল্যাপিং হবে তখন সেটাকে বলবো আমরা পাই বন্ধন। ছবিতে তোমরা দেখতে পাচ্ছ কিভাবে সিগমা বন্ধন বা কিভাবে পাই বন্ধন হয়েছে। তো চলো এবার আমরা স্টার্ট করি হাইব্রিডাইজেশন। ফার্স্ট আমাদের জানতে হবে যে হাইব্রিডাইজেশন প্রয়োজনীয়তা কেন হলো, কেন হাইব্রিডাইজেশন কেন আসলো। আমাদের প্রাথমিক জীবনে কিন্তু আমরা হাইব্রিডাইজেশনের সাথে সবাই সম্পর্কিত। আমরা সবাই জানি হাইব্রিডাইজেশন কী। হাইব্রিডাইজেশন কী না জানলেও হাইব্রিড কী সেটা কিন্তু আমরা সবাই জানি। যেমন বাজারে গেলে হাইব্রিড করলা এই বড় হয়,
এখন তো দেখি হাইব্রিড আঙুর হয়, আঙুর। আমি তো বাজারে গিয়ে দেখে অবাক যে এটা আঙুর না জাম, চিনতে পারছি না। খেতে সেই জামের মতো। তো দোকানদার কি বললো, দাদা এটা হাইব্রিড। আর হাইব্রিড মাগুর মাছ দেখেছো, বাবা রে। তো হাইব্রিড মানেই একটা বড় কিছু, আমাদের মনে এই ধারণা রয়েছে যে হাইব্রিড মানেই হচ্ছে একটা বড় কিছু। না, হাইব্রিড মানে ঠিক বড় নয়। হাইব্রিড মানে হচ্ছে দুটো মিশ্রণ, দুটো প্রজাতির মিশ্রণ করে আমরা হাইব্রিড জিনিস তৈরি করি। তো আমরাও এখানে দেখব যে কিভাবে কক্ষকগুলোর মিশ্রণ করে হাইব্রিড কক্ষক তৈরি হয়। তো সেটাই হবে হাইব্রিডাইজেশন। তো আমরা হাইব্রিডাইজেশনের দরকারটা কেন পড়লো, আগে সেই ব্যাখ্যাটা দেখে নাও, তাহলেই বুঝতে পারবে যে কেন আমরা হাইব্রিডাইজেশন পড়ব। তো CH4 আমরা জানি, CH4 এই দিয়েই আমরা ব্যাখ্যা করব। CH4-এ কার্বন পরমাণু ইলেকট্রন বিন্যাস কী হবে, 1s2 2s2 আর 2p2। তো আমরা যদি দেখি তো 2s এর মধ্যে দুটো ইলেকট্রন আর p এর তিনটে কক্ষক, তার মধ্যে দুটো ইলেকট্রন। তো সমযোজী বন্ধন যদি করতে হয় তাহলে আনপেয়ার্ড ইলেকট্রন চাই। তো এখানে কটা আনপেয়ার্ড ইলেকট্রন, দুটো। কিন্তু এখানে কার্বনের সাথে কটা হাইড্রোজেন আছে, চারটে। তো চারটে হাইড্রোজেনের জন্য আমার চারটে আনপেয়ার্ড ইলেকট্রন চাই, কিন্তু চারটে আনপেয়ার্ড ইলেকট্রন তো এখানে নেই। তো আমরা সবাই জানি যে এক্সাইটেড স্টেটে কি হয়, কার্বন পরমাণুর 2s থেকে একটা ইলেকট্রন 2p-তে ট্রান্সফার হয়ে যায়। এখানেও হাইব্রিডাইজেশনের দরকার নেই, এখানেও আমরা ভ্যালেন্স বন্ড থিওরি দিয়েই এই পর্যন্ত আমরা ব্যাখ্যা করতে পারবো যে না, চারটে আনপেয়ার্ড ইলেকট্রন পেয়েছি, তো চারটে আনপেয়ার্ড ইলেকট্রন চারটে হাইড্রোজেনের সাথে সমযোজী বন্ধনে অংশগ্রহণ করবে, তো তৈরি হবে CH4। কিন্তু এরপর CH4 যদি আমার তৈরি হয় তাহলে কার্বনের সাথে যে চারটে হাইড্রোজেন যুক্ত থাকবে, সেই চারটে হাইড্রোজেনের বন্ধন দৈর্ঘ্য কি সমান হবে? দেখো আমরা S কক্ষক দেখেছি কেমন গোলাকার, আর P কক্ষক যারা বডি বিল্ডিং করে, ওই বাবারে কেমন আঁকলাম, যারা বডি বিল্ডিং করে তারা খুব পরিচিত, ডাম্বেল আকৃতির। তো একটা S আর S কক্ষকের যখন ওভারল্যাপিং হবে তখন এটা হচ্ছে বন্ধন দৈর্ঘ্য। তো তখন বন্ধন দৈর্ঘ্য যা হবে, একটা S আর একটা P কক্ষকের ওভারল্যাপিং হলে বন্ধন দৈর্ঘ্য কি হবে, কি হবে? নিশ্চয়ই বড় হবে। তো SP কক্ষকের যদি ওভারল্যাপিং হয় তাহলে বন্ধন দৈর্ঘ্যটা বড় হবে। তো এখানে দেখো কটা P কক্ষক, P ইলেকট্রন কটা, তিনটে, আর S ইলেকট্রন কটা, একটা। তো এই চারটে বন্ধনের মধ্যে তিনটে হবে P এর সাথে আর একটা হবে S এর সাথে, মানে একটা SS আর তিনটে SP। তো SP বন্ধন দৈর্ঘ্যগুলো বড় আর SS বন্ধন দৈর্ঘ্যগুলো ছোট হওয়া উচিত। আর বন্ড স্ট্রেংথের মানও আলাদা হবে। কেন, আমরা আগেই বলেই দিলাম যে SP যদি বন্ধন ওভারল্যাপিং হয় তাহলে ওভারল্যাপিং বেশি হয়, সেই জন্য ওর বন্ড স্ট্রেংথ বেশি, SS এর কম। তো এই চারটের বন্ধন দৈর্ঘ্য আলাদা, তিনটের এক আর একটার আলাদা হওয়া উচিত ছিল, কিন্তু বাস্তবে দেখা যায় যে তেমন নয়, চারটে বন্ধন দৈর্ঘ্যই একদম সেম। কি করে হবে কিছু জানি না। তাহলে এইখানে আর ভ্যালেন্স বন্ড থিওরি থেকে ব্যাখ্যা করা যাবে না। এবার আমাদের আসতে হবে কিসে, না হাইব্রিডাইজেশনে। কেন চারটে কক্ষক সমান বন্ধন দৈর্ঘ্য আর সমান স্ট্রেংথের হলো। দেখো আমি এখানে একটা ছবি এঁকেছি, একটা গ্রিন কালারের কৌটা আর তিনটে ব্লু কালারের কৌটা। তো এইগুলো দিয়ে যদি আমি একটা S আর তিনটে P সেরকম ভাবো, তো এগুলো দিয়ে যদি আমি CH4 এর রং করতাম তাহলে তিনটে বন্ধন হতো কেমন, নীল রঙের, আর একটা বন্ধন হতো কী রঙের, সবুজ রঙের। কিন্তু বাস্তবে তো সেরকম হলো না। তাহলে কি করব আমরা এবার, যে চারটে কালার যদি আমার সেম করতে হয় তাহলে কি করব, এই একটা সবুজ আর এই তিনটে নীলকে একসাথে আমরা মিশিয়ে দেবো একটা বালতির মধ্যে। ওই 3 কৌটো নীল রং আর 1 কৌটো সবুজ রং মিশিয়ে দিলাম, মিশিয়ে আচ্ছা করে ঘুলিয়ে তারপরে আবার এগুলোতে ঢেলে দিলাম। তাহলে কি আর এর মধ্যে নীল রং থাকবে? কি হবে, যে রংটা হবে প্রত্যেকটা কৌটাতে রং একদম সেম কালার হয়ে যাবে,
সব কৌটার রঙের কালার একদম সেম হবে। তো হাইব্রিডাইজেশনও একদম সেম। আমার কি ছিল, একটা এস কক্ষক আর তিনটে পি কক্ষক। তো এর মধ্যে একটা ইলেকট্রন আর এর মধ্যে তিনটে ইলেকট্রন। তো এবার এটাকে মিলিয়ে দিলাম, 1 2 3 4। তো হাইব্রিডাইজেশনের ফলে আমরা চারটে সমশক্তি সম্পন্ন, এক্ষেত্রে যেমন কি একই কালারের আমরা রং পেতাম, তেমনি সমশক্তি সম্পন্ন চারটে কক্ষক পাবো। তাহলে হাইব্রিডাইজেশনের একদম মূল কথাই হলো, যে সমস্ত আমরা যতগুলো কক্ষক, যে সমস্ত নয়, যতগুলো কক্ষক আমার সংকরায়ন ঘটবে হাইব্রিডাইজেশনের পর, আমরা ততগুলো কক্ষকই পাবো এবং তাদের শক্তি একদম সমান হবে। যে হাইব্রিড কক্ষকগুলো তৈরি হবে তাদের শক্তিগুলো কিন্তু একদম সমান হবে। তাহলে দেখো এবার আমরা কি করলাম, এটার মধ্যে হাইব্রিড করে দিলাম, যে সিএইচ বন্ধনগুলো এবার সব মনে হচ্ছে যেন সেম কালার। তাহলে এদের সবার বন্ধন দৈর্ঘ্যও সমান হবে আর বন্ড স্ট্রেংথও সমান হবে। তো এটাই ছিল আমাদের হাইব্রিডাইজেশনের মূল ব্যাখ্যা। তো এবার আমরা জানবো যে কি করে একটা বিভিন্ন যৌগের ক্ষেত্রে আমরা হাইব্রিডাইজেশন নির্ণয় করব। খুবই সোজা, দেখো তোমরা শুধু একটু। এইচ এর মান আমরা বের করব, এইচ এর মানের উপর ডিপেন্ড করে আমরা হাইব্রিডাইজেশন নির্ণয় করব। তো এইচ এর মান আমরা আগের চ্যাপ্টার অর্থাৎ ভেসপারেও শিখেছি। যত তোমরা আগেরটা দেখে নিতে পারো যে ভেসপারে আমরা কি শিখেছি, এইচ এর মান নির্ণয় করা। তো এবারে আমরা কি শিখব, এইচ এর মান কিভাবে আমরা নির্ণয় করতে পারি। তো এইচ মানে হচ্ছে হাইব্রিড অরবিটাল, এইচ ইকাল টু হাফ ইন্টু ভি প্লাস monovalent atom plus negative charge plus minus positive charge। ভি মানে মনে করো CH4, আবার CH4ই করি। সেন্ট্রাল অ্যাটমের বাইরের কক্ষের ইলেকট্রন, আগের চ্যাপ্টারেও আমরা এটা শিখেছি। তো সেন্ট্রাল অ্যাটম কার্বন, কার্বনের 2 4, তো বাইরের কক্ষের ইলেকট্রন 4। সমযোজী একযোজী পরমাণু কটা, 4টে, 4 4 8/2 4। তাহলে এইচ এর মান 4। তো এটা এইচ এর মান বের করার সূত্র আগের চ্যাপ্টারেও আমরা বলেছি, আবারও বললাম। কোনটা কি আরেকবার বলে দিই। ভিকে কি বলি আমরা, সেন্ট্রাল অ্যাটমের যার হাইব্রিডেশন বের করব তার ভ্যালেন্স ইলেকট্রন। এম মোনোভ্যালেন্ট অ্যাটম মানে একযোজী পরমাণু, এর কী কী হয়, হাইড্রোজেন আর হ্যালোজেন। প্লাস এন মানে নেগেটিভ চার্জ যদি থাকে তো সেটাকে আমরা যোগ করব, আর পজিটিভ চার্জ যদি থাকে তো সেটাকে আমরা বিয়োগ করব। সবগুলো আমরা ক্যালকুলেট করে দেখিয়ে দেবো যে আমরা এইচ এর মান কী করে, সবগুলো আমরা ক্যালকুলেট করে দেখিয়ে দেবো যে কোন ক্ষেত্রে এইচ এর মান কত বেরোয়। আর এবার দেখব এইচ এর মান যেমন বেরোবে সেই অনুযায়ী আমার হাইব্রিডাইজেশন আর বন্ড অ্যাঙ্গেল তৈরি হবে। এইচ এর মান ফার্স্ট কত হতে পারে, যদি 2, হাইব্রিডাইজেশন কি হবে, এসপি। কেন এসপি, 2, একটা এস একটা পি, সেজন্য এসপি। আর এসপি যদি হয় তাহলে বন্ড অ্যাঙ্গেল কেমন হবে, যেমন BCl2, এদিকে একটা সিএল এদিকে একটা সিএল, বন্ড অ্যাঙ্গেলের মান 180 ডিগ্রি। হাইব্রিডেশন এবার 3 হলে এটা হবে এস, একটা এস দুটো পি, সেই জন্য sp2। তাহলে এটা BCl3, বন্ড অ্যাঙ্গেল কত, 120 ডিগ্রি। সিএল সিএল সিএল। 4 হলে একটা এস তিনটে পি, একটা এস তিনটে পি, sp3, যেমন CH4। বন্ড অ্যাঙ্গেল কত, আমরা আগের চ্যাপ্টারেও জেনেছি, 109 ডিগ্রি 28 মিনিট। 5 হলে sp3d, তো সেটা কেমন, ত্রিকোণীয় দ্বিপিরামিডীয় বা ট্রাইগোনাল বাই পিরামিডাল
সিএল 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 সিএল, বন্ড অ্যাঙ্গেল এগুলো 120 আর এটা 90, আর 6 হলে sp3d, যেমন SF6, S এখানে একটা F, F F F F, আর 7 হলে এই যা 3 4 sp3d2 হবে, এটা sp3d3, সে তো তোমরা দেখেছো IF7 পঞ্চকোণীয় দ্বিপিরামিডীয়। তো এই আমরা এইচ এর মান বের করে সেই যৌগের হাইব্রিডাইজেশন বলে দিতে পারবো। তো কার্বন ঘটিত যৌগগুলো দেখো আমরা সরাসরি এইচ এর মান বের করতে পারি না, সেই জন্য ওদের গঠন থেকে আমরা হাইব্রিডাইজেশন বলে দিতে পারবো, মানে বন্ধন থেকে কতগুলো সিগমা বন্ধন সেই অনুযায়ী। তো সেটাও বলে দিই, সিগমা বন্ধন, সিগমা বন্ড, নাম্বার অফ সিগমা বন্ড, আর হাইব্রিডাইজেশন, নাম্বার অফ সিগমা বন্ড আর হাইব্রিডাইজেশন। তো নাম্বার অফ সিগমা বন্ড যদি একদম আগেরটার মতো যদি 2 হয় তাহলে sp, যদি 3 হয় তাহলে sp2, যদি 4 হয় তাহলে sp3, একদম আগের মতো পরপর চলে আসবে। ঠিক আছে, তো এবার আমরা দেখব যে অর্গানিক কম্পাউন্ডগুলোর ক্ষেত্রে আমরা যে কোনো যৌগের যদি সিগমা বন্ধন যদি জানতে পারি বা ইলেকট্রন জোড়ের সংখ্যাও যদি জানতে পারি তাহলে কিন্তু আমরা ক্যালকুলেট করতে পারবো তার হাইব্রিডাইজেশন। তো দেখো ফার্স্ট আমরা করি, একটা কার্বন ঘটিত যৌগ লিখি HC ট্রিপল বন্ড C সিঙ্গেল বন্ড CH ডবল বন্ড CH2। তো আমরা এই যৌগটা লিখলাম, নাম দিই 1 2 3 4। তো এই টাইপের যৌগের ক্ষেত্রে কিন্তু এটা খুব দেয় যে এর কটা সিগমা বন্ধন আর কটা পাই বন্ধন। আমরা সিগমা বন্ধন কি সেটা দেখলাম যে কার্বন কার্বন যখন বা কোনো যৌগের যখন মুখোমুখি ওভারল্যাপিং হয় তখন হয় সিগমা বন্ধন, আর যখন সাইডে ওভারল্যাপিং হয় তখন হয় পাই বন্ধন। তো যখনই ডাবল বন্ড বা ট্রিপল বন্ড হবে তখন সেখানে একটা অবশ্যই সিগমা বন্ধন থাকবে, একটা সিগমা বন্ধন হবে আর বাদ বাকিগুলো হবে পাই বন্ধন। তো এখানে দেখো কার্বনের আমার গুনতে হবে কটা সিগমা বন্ধন, এদিকে একটা আর এদিকে একটা, কেন, আর বাদ বাকি দুটো হচ্ছে পাই বন্ধন। তো এখানে সিগমা বন্ধন কটা হলো, দুটো। তো দুটো সিগমা বন্ধন হলে sp, তো এই কার্বনের সংকরায়ন sp। নেক্সট এই কার্বন যাব এদিকে একটা এদিকে একটা সিগমা বন্ধন, আর দুটো তো পাই বন্ধন, তাহলে এটাও হবে sp, এর একটা সিগমা এদিকে একটা সিগমা আর হাইড্রোজেনের সঙ্গে একটা সিগমা, তো কটা হলো, তিনটে, তাহলে হবে sp2। এই কার্বনটার এদিকে একটা সিগমা ওর সাথে দুটো সিগমা, তাহলে এটাও হবে sp2। তাহলে তোমরা যে কোনো অর্গানিক কম্পাউন্ডের ক্ষেত্রেও হাইব্রিডাইজেশন খুব ইজিলি বের করতে পারবে। এবার আমরা দেখব যে হাইব্রিডাইজেশনে sp হোক sp2 হোক sp3 হোক এরকম হাইব্রিডাইজেশনে এস ক্যারেক্টার কতটা হয় সেটা আমরা একটুখানি ক্যালকুলেশন করে দেখব। যেমন মনে করো sp, তো sp হলে টোটাল হচ্ছে দুটো মিলে 100%, তাহলে s আর p হাফ হাফ, তাহলে এস ক্যারেক্টার কত হবে 50%। কার এটা, এস ক্যারেক্টার, তাহলে এস ক্যারেক্টার হবে 50%। নেক্সট আসছে sp2, তাহলে 103, তাহলে প্রতিভাগে কত হবে 33.3, মানে এটা হবে 100/3, কটা কক্ষক আছে 3, তাহলে এটা কত হবে 33.33, তাহলে এস এর ক্যারেক্টার হচ্ছে 33.33 আর পি এর বাদ বাকিটা, তো এটা হবে 33.33% এস ক্যারেক্টার। আর sp3তে মোট কটা কক্ষক 4টে, তাহলে 100/4 মানে 25,
তাহলে এক্স ক্যারেক্টার, এস যেহেতু একটা আছে তাহলে 1 ভাগ, 4 ভাগের 1 ভাগ, তাহলে এস ক্যারেক্টার হবে 25%। দেখো আরেকটা জিনিস আমি এখানে করিয়ে দিই, সেটা হচ্ছে সবথেকে বড়টা করি SF6। তো SF6-এর sp3d2 কি করে হলো, sp3d2 সংকরায়ন কেমন করে হচ্ছে, যেমন কার্বনের ক্ষেত্রে আমরা দেখেছি ঠিক তেমনি একটা করে দিলে তোমরা বাদবাকিগুলো নিজে নিজে বুঝতে পারবে। তো আমরা এখানে করব SF6 এর হাইব্রিডেশন দেখব কি করে, বুঝতে পারছি। এস এর যদি এইচ এর মান বের করি, এইচ এর মান বের করো হাফ, সালফার অক্সিজেনের নিচে আছে সালফার, তোর বাইরের কক্ষ হবে 6টা প্লাস 6টা ফ্লুরিন, 6 6 12/2, সরি 12/2 = 6। তাহলে এর হাইব্রিডেশন কি হবে, 6 হলে sp3d2, 3 4 আর 2 6। তো আমরা দেখবো এবার sp3d2টা কি করে হলো। দেখো সালফারের একটু ইলেকট্রন বিন্যাস বলো, সালফার কত জন, 16। সালফার ইলেকট্রন বিন্যাস আগে আমরা করব 3s2 3p4। এখানে 3টে কক্ষক, 1টা 2টো 3টে 4টে, তাহলে অযুগ্ম ইলেকট্রন কটা, 2টো। তাহলে 6টা ফ্লুরিনের সাথে সমযোজী বন্ধন করেছে, তাহলে 6টা অযুগ্ম ইলেকট্রন চাই। তো 6টা অযুগ্ম ইলেকট্রন কি হবে, 3p এর পরে ফাঁকা আমার কোন কক্ষক আছে, আছে 3d, 1 2 3 4 5। তো ফার্স্ট কি হবে, এখান থেকে একটা ইলেকট্রন জাম্প করে 3p থেকে জাম্প করে আসলো 3d-তে, তারপর আবার এখান থেকে একটা ইলেকট্রন জাম্প করে এখানে, তো 6টা কক্ষক হয়ে গেল। এবার এদের হবে সংকরায়ন। তো সংকরায়ন হয়ে 1 2 3 4 যতগুলো কক্ষক আমরা জানি সংকরায়িত হবে ততগুলোই সংকর কক্ষক তৈরি হবে। তো এখানে 6টা সংকর কক্ষক তৈরি হয়ে গেল। তো 6টা সংকর কক্ষকে প্রতিটায় একটা করে যাবে সালফারের নিজের ইলেকট্রন, আর একটা করে আসবে ফ্লুরিনের ইলেকট্রন। তো 6টা সংখ্যক কক্ষক ছিল, কি নাম, এস এর কক্ষক কটা, একটা, পি এর কক্ষক 3টে, ডি এর কক্ষক 2টো, সেজন্য নাম হবে sp3d2। তো তোমরা যে কোনো যৌগের এভাবে করতে পারবে। তো ব্যাস এটাই আমাদের ছিল হাইব্রিডাইজেশন আর ভ্যালেন্স বন্ড থিওরি। ভ্যালেন্স বন্ড থিওরি যেটুকু বললাম সেটুকু পড়লেই হয়ে যাবে। তো চলো আজকের মতো আমাদের ভিডিও শেষ। তো ভালো থেকো তোমরা, বাই।